তুরস্ক যা একসময় খেলাফতে ওসমানিয়ার রাজধানী বা দারুল খিলাফা ছিল, কিন্তু ইসলামের দুশমনদের ষড়যন্ত্রে শত বছর আগে বিলুপ্ত হয় খেলাফত ব্যবস্থা। মুসলিম সালতানাতের রাজধানী তুরস্ক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয় ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিকে। নারীদের হিজাব পরার অধিকার থেকে শুরু করে আরবিতে আজান দেওয়াও নিষিদ্ধ ছিল দীর্ঘ সময়। তবে এখন আর আগের পরিস্থিতি নেই, সময় বদলেছে, পরিবর্তন এসেছে। এরদোগানের নেতৃত্বে পুনরায় মসজিদের রূপ নিয়েছে ঐতিহাসিক আয়া সোফিয়া। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। যুগের পর যুগ বহু সংগ্রামের পর তুরস্ক তার হারানো গৌরব পুনরুদ্ধারের দিকে যাত্রা শুরু করেছে। এই পরিবর্তনের অন্যতম রূপকার ছিলেন এক মহান নেতা, যিনি তুরস্কের ইসলামিক পুনর্জাগরণের পথ প্রদর্শক। 27 ফেব্রুয়ারি তার মৃত্যুবার্ষিকী। আসুন আমরা তুরস্কের ইসলামী বিপ্লবের মহানায়ক উস্তাদ নাজমুদ্দিন এরবাকান সম্পর্কে জানি। 1926 সালের 29 অক্টোবর তুরস্কের সিনপ শহরে জন্মগ্রহণ করেন নাজমুদ্দিন এরবাকান। তার শৈশব ছিল এমন একটি সময়ে যখন তুরস্কে ইসলাম বিরোধী শাসন ও ইসলামী মূল্যবোধের উপর আঘাত চলছিল, কিন্তু এরবাকান কখনো তার বিশ্বাস থেকে সরে যাননি। তিনি সেই শাসনকালেও ইসলামী আদর্শকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এরবাকান ছিলেন একজন মেধাবী ছাত্র। 1948 সালে তিনি ইস্তাম্বুল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। পরে জার্মানির আখেন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। একসময় তিনি উপলব্ধি করতে পারেন প্রকৌশলী হয়ে দেশের উন্নয়ন সম্ভব, কিন্তু দেশের বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে রাজনীতিতেও পা রাখতে হবে। 1955 সালে সামরিক প্রশিক্ষণ শেষে তিনি গোমস মোটর নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি ছিল তুরস্কের প্রথম দেশীয় ইঞ্জিন কোম্পানি। তবে তার এই উদ্যোগ তাকে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার বানায়। বিশ্বের শক্তিশালী গোষ্ঠী এবং ইহুদি লবি এই উদ্যোগে বাধা দিতে শুরু করে। এই অবস্থায় তিনি টি ইউনিয়ন অফ চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ অফ টার্কিতে যোগ দেন। সেখানেও তার উদ্যোগ এবং কর্মসূচি ছিল এতটাই সাহসী যে তাকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়। এভাবেই এক সময় তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। এরবাকান 1969 সালে তুরস্কের কোনিয়া শহর থেকে স্বতন্ত্রভাবে প্রথমবার নির্বাচন করে এমপি নির্বাচিত হন। তারপর তিনি দেশব্যাপী ইসলাম ও বিজ্ঞান বিষয়ক কনফারেন্স করতে শুরু করেন। শিক্ষক ও আলেমদের পরামর্শে তিনি একই বছর মিল্লি গুরুশ আন্দোলন শুরু করেন। এভাবেই এরবাকানের হাত ধরে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ইসলামী রাজনীতির সূচনা হয়। তার নেতৃত্বে 1970 সালে গড়ে ওঠে মিল্লি নিজাম পার্টি, কিন্তু এক বছর পর সেটি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু এরবাকান থেমে যাননি। 1972 সালে গঠন করেন মিল্লি সালামত পার্টি। 1973 সালে দলটি নির্বাচনে অংশ নিয়ে 48টি আসনে জয়লাভ করে। 1974 সালে জোট সরকার গঠন হলে এরবাকান উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1980 সালে সামরিক কূ হয় এবং এরবাকানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তাকে এবং তার দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়। 1983 সালে তিনি কারামুক্ত হন। একই বছর গঠন করেন রেফাহ পার্টি। 1987 সালে তার উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন। 1996 সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন নাজমুদ্দিন এরবাকান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরবাকান তুরস্কে রীতিমতো বিপ্লব ঘটান। 6000 নিরপরাধ ইসলামপন্থীকে মুক্তি দেন। মাদ্রাসা শিক্ষা উন্মুক্ত করেন, কোরআন কোর্স চালু করেন, মাদ্রাসার ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগ দেন, সেনানিবাস সহ সরকারি অফিসে মসজিদ প্রতিষ্ঠা করেন এবং ইসলামী বই প্রকাশের উপর নিষেধাজ্ঞা বাতিল করেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তুরস্কের ধর্মীয় স্বাধীনতার ভিত্তি শক্তিশালী করেন। এরবাকানের ঐতিহাসিক কর্ম হলো তিনি গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ করে তুর্কি সাইপ্রাস নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মুসলিম দেশগুলোর ঐক্যের লক্ষ্যে বাংলাদেশ সহ 8টি মুসলিম রাষ্ট্র নিয়ে গঠন করেন D8 জোট। এছাড়া ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাতে প্রতিষ্ঠা করেন বেসরকারি সংস্থা IHH। কিন্তু কামাল পাশার বামপন্থী আদর্শের সেনাবাহিনী এরবাকানের ক্ষমতা গ্রহণ ও তার সফলতায় চিন্তিত হয়ে পড়ে। মাত্র 11 মাসের মাথায় ক্ষমতাচ্যুত করা হয় এরবাকানের সরকারকে। তবে এই 11 মাসে এরবাকান তুরস্ককে বিশাল এক উচ্চতায় নিয়ে যান। তিনি শিল্প বিপ্লব শুরু করেন এবং ঘোষণা করেন 5 বছরের মধ্যে তুরস্ক জাপান জার্মানিকে ছাড়িয়ে যাবে। 2001 সালে এরবাকান সাদাত পার্টি নামে নতুন দল গঠন করেন। অন্যদিকে তার শিষ্য এরদোগান ও আব্দুল্লাহ গুল গঠন করেন একে পার্টি। তার বিরুদ্ধে বামপন্থীদের অভিযোগ ছিল তিনি 2 দল নিয়ে দেশ চালাচ্ছেন। একটি দল শাসন করছে, আরেকটি দল সামাজিক কাজ ও ইসলাম প্রচারে নিয়োজিত। 2011 সালের 27 ফেব্রুয়ারি ডক্টর নাজমুদ্দিন এরবাকান ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। তার জানাজায় ব্যাপক লোক সমাগম হয়। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান এবং তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল তার লাশের খাটিয়া বহন করেন এবং তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়। দোয়া করি মহান আল্লাহ মুসলিম বিশ্বের এই বিপ্লবী নেতাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।